কি অবস্থা পোলাপান? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পৌরনীতি সুশাসন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের তৌফিক ভাইয়া। আমাদের মেগা ম্যারাথন সেশন যেটা চলতেছে, অর্থাৎ 36 ঘন্টার মেগা ম্যারাথন, সেটার এটা 15তম ক্লাস। আজকের ক্লাসটা কি? আজকের ক্লাসটা হচ্ছে পৌরনীতি সুশাসনের সিকিউ সাজেশন এবং হচ্ছে সিকিউ সলভ ক্লাস। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা আমি পোস্ট করে দিছিলাম যে 40 মার্ক অন্তত এই একটা ক্লাস থেকে কমন থাকবে, ঠিক আছে? 40 মার্ক একটা ক্লাস থেকে কমন থাকবে। তো ক্লাসটা সেরকমই হবে ইনশাল্লাহ, যদি তোমরা সাথে থাকো। তো আমরা কে কে সাথে আছে একটু দেখে নেই। আমরা আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হবে আজকে ইনশাল্লাহ। তোমরা ইতিমধ্যে আমার বিমান লুঙ্গি দেখে ফেলছো। তো তোমরা এতদিনে জেনে গেছো যে আমি তোমাদের বিমান লুঙ্গি গিফট করতে চাই, কিন্তু কেউ জানতো না যে বিমান লুঙ্গি আসলে কোনটা। আজকে আমি বিমান লুঙ্গি পরে আসছি। যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ইমরান, জারা, অনন্যা, আনিশা, নাবিলা, রোহেল, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? পৌরনীতি ক্লাস সবসময় দুর্দান্ত হয়, এটা তো তোমরা জানোই। নিজের প্রশংসা একটু হালকা করে ফেললাম। দেখো, আমাদের ক্লাসের উদ্দেশ্য কি? আমাদের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আজকে এই ক্লাস থেকে যেন 40 মার্ক এনশিওর করে তুমি ক্লাস থেকে বের হয়ে যাইতে পারো। অর্থাৎ আজকের 2 ঘন্টায় 40 মার্ক তোমার থাকবে এবং এর জন্য তোমাকে খুব বেশি পরিশ্রম করা লাগবে না। শুধু ভাইয়ার দিকে তাকাই থাকবা, মানে আমার দিকে না, বোর্ডের দিকে তাকাই থাকবা। তাকাই থাকলে আমি তোমাদেরকে অন্তত সাজেশনটা দিব। তোমাদের অনেকের কনফিউশনের মধ্যে আসো, ভাইয়া সাজেশনটা কীরকম হবে? সাজেশনটাতে প্রথম পত্র পুরোটা আছে এবং দ্বিতীয় পত্রের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় আছে। এখন সে কোনটা আছে সেটা এখন বলবো না, পরে বলবো। সব যদি আগেই বলে দেয় তাহলে তো বলবো যে ভাই আগে সাজেশন দেন। আগে আমাদের কাজ কি? আগে আমাদের কাজ হচ্ছে ক্লাসটা ঠিকঠাক মতো করা এবং ক্লাসের ওপরে তোমাদের জন্য যতগুলা গিফট আছে অতগুলা গিফট আমাদের কারোর জন্যই নাই। আমি নিজের শিক্ষা জীবন কয়দিন পরে শেষ হয়ে যাবো গা, অর্থাৎ অনার্স শেষ হয়ে যাবে। তো তারপরেও মোটামুটি এরকম গিফট আমি জীবনেও পাই নাই আর কি। তোমাদের মতো ব্রাইট স্টুডেন্ট ছিলাম না, তোমাদের মতো ব্রাইট এরকম চলশিখিও ছিল না যারা হচ্ছে গিফট করবে। তো মোটটা ব্যাপার হইতেছে যে তোমাদের জন্য অসংখ্য গিফট আছে। সেই গিফটগুলো কে পাবে সেটা হচ্ছে আমরা জানাবো। তবে আগে মেগা ম্যারাথন সেশনটা শেষ হোক, অর্থাৎ 36 ঘন্টাটা শেষ হোক আগে। তোমরা কেমন বোধ করতেছো? আমাকে একটু জানাতে হবে। ওয়ালাইকুম আসসালাম। যারাই সালাম দিচ্ছ, আমি সবার নাম পড়তে পারতেছি না, আমি অসংখ্য দুঃখিত। সেজন্য আমি নামগুলো পড়তে পারতেছি না, এতগুলো নাম আসতেছে। যার যারটা পড়বো তাদেরকে থ্যাংক ইউ, যাদেরটা পড়তে পারছি না তাদের কাছে সরি, ঠিক আছে? দেখো, চিন্তা করে দেখো, তোমাদের শেয়ারের লিমিট শেষ হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখো তোমরা আমার ক্লাস শেয়ার করবে কেমনে? আল্লাহ, এটা কোনো কথা? তাহলে আমার ক্লাস তাহলে আর কি গতকাল পড়া উচিত ছিল, তাই না? তাহলে আমি একটু শেয়ার পাইতাম, আমার ক্লাসের রিচ হইতো। বাস খেয়ে গেলাম। যারা যারা হচ্ছে শেয়ার শেষ হয়ে গেছে তারা চেষ্টা করবা শেয়ার করার জন্য। যাদের যাদের শেয়ার লিমিট এখনও বাকি আছে তারা লিমিট শেষ করার চেষ্টা করবা। ফেসবুক যাতে তোমাকে রেস্ট্রিকশন করে দেয় যে তুমি আর ক্লাস শেয়ার করতেই পারবে না, এবং সেটা আমার ক্লাসের পরে অন্য কোনো ক্লাসে করার দরকার নাই, শুধু এই ক্লাসেই করবা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। দরকার পড়লে আইডি খুলে ফেলবা, দরকার পড়লে মানে কি ফেসবুক ডিলিট করে দিবা, দরকার পড়লে মানে দুনিয়া যা আছে তাই করবা, তারপরেও আমার ক্লাস শেয়ার করা লাগবে। গতকালকে যদি পৌরনীতি নিতাম তাইলে তো মানে শেয়ার করে ফাটাই ফেলতা তোমরা, তাই না? যাই হোক, সমস্যা নাই। তবে ব্যাপার হইতেছে যে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকের ক্লাস থেকে সিকিউ এনশিওর করা। হ্যালো লেখছে, হাই ব্রো, হ্যালো ব্রো, কি অবস্থা? তোমরা দেখো, আমাদের 2-3টা সেশন চলতেছে। কীরকম সেশন চলতেছে? প্রথমত হচ্ছে আমাদের টি শার্ট সেগমেন্ট আছে, 36টা টি শার্ট, এটা তোমরা অলরেডি জানো। আমাদের 36টা বই আছে, সাজেশন বুক অলরেডি জানো তোমরা। 18টা টেস্ট আছে, এটাও অলরেডি জানো। 3600 টাকা নগদ পুরস্কার আছে, এটাও অলরেডি জানো। যেটা জানো না
সেটা হচ্ছে যে আজকের ক্লাসে আমি পড়াবোটা কি। তো আজকের ক্লাসে কি পড়াবো সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি, সেটা ডিপেন্ড করবে তোমরা কতক্ষণ ক্লাসে থাকবা। তোমরা যদি ক্লাসে অ্যাক্টিভ থাকো, তোমরা যদি আমার সঙ্গে আমি তোমাদের সঙ্গে নিয়ে ক্লাসটা পার দেবো। যদি তোমরা গা ছেড়ে দাও, যদি ক্লাসের মাঝখানেই শুরু করে দাও, ভাইয়া খিদা লাগছে সাজেশন দেন, ভাইয়া খিদা লাগছে সাজেশন দেন, ভাইয়া বয়ফ্রেন্ড ডাকতেছে সাজেশন দেন, ভাইয়া পড়া হইতেছে না সাজেশন দেন, তাইলে কিন্তু দিব না। সাজেশন দিবা একদম লাস্ট মিনিটে। শুধু সময় দেব, দুটো স্ক্রিনশট নিবা, দুইটা স্ক্রিনশট নিবা, দুইটার মধ্যে সাজেশন আছে, অন্য কোনো জায়গায় কিচ্ছু নাই। আর টোটালি আমরা আজকে সিকিউ সলভ করব। আমরা সিকিউটা শুরু করব কোন জায়গা থেকে? দাঁড়াও একটু কোর্সের প্রমোশনটা করে নেই। কোর্সের প্রমোশনটা কীরকম হবে খেয়াল করে দেখো। এটা হচ্ছে তোমাদের যা বললাম, তোমরা যা যা গিফট পাবা, যেটা তোমাদের ভাইয়ারা কোনোদিন পায়নি, তোমার আপুরাও কোনোদিন পায় নাই, সেটা তোমরা পাচ্ছ। এরপরে কি? এরপরে হচ্ছে রুটিন আছে। দেখো আমার ক্লাস চলতেছে, সিভিক্স চলতেছে 4টায়, এরপরে আছে বাংলা ফার্স্ট তোমাদের হৃদয় ভাইয়ার, এরপর আইসিটি আছে তোমাদের পাহেল ভাইয়ার, এরপরে ইংলিশ সেকেন্ড আছে বনি ভাইয়ার। তার মানে আর মাত্র 3টা ক্লাস আছে, আমাদের 36 ঘন্টা পূরণ হয়ে যাবে, টানা 36 ঘন্টা। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে যারা 3.1-এ ভর্তি হওয়া নাই, তাদের ভর্তির জন্য কি কি করতে হবে সেটা। ভাই তোমার কোনো কাজ নেই, এগুলো বোঝার দরকার নাই, তোমার এগুলো মুখস্থ হয়ে গেছে। তুমি শুধু কাজ করো, মাঝখানের নাম্বারটা বিকাশে উঠাও, নগদে উঠাও, রকেটে উঠাও, উঠে টাকা পাঠাও, টাকা পাঠায় কোর্সে ভর্তি হয়ে যাও। আর কোনো কাজ নাই তোমাদের। যাদের শেয়ারের লিমিট শেষ, মেনশনের লিমিট শেষ, তারা নিজের জমি লিখে দাও, তারপরেও ক্লাসটা শেয়ার থাকতে হবে। আরে ভাইরে, একজন আমারই কমেন্ট দিছে, আমারে মেনশন দিছে যে ভাই ক্লাসে আসেন, চিন্তা করা যায়। আচ্ছা ঠিক আছে, অন্য আলাপ হচ্ছে আমরা পরে করব। আমরা একটু যারা শেয়ার করে নাই, যারা শেয়ার করি নাই তারা এখন একটু শুধু শেয়ার করব, ঠিক আছে? যেহেতু আমাদের প্রিমিয়াম সাবজেক্ট হচ্ছে সিভিক্স, তো প্রিমিয়াম সাবজেক্টে প্রিমিয়াম সম্মান দিতে হবে। যারা প্রিমিয়াম সম্মান দিবে না তাদেরকে সাজেশন দিব না, ঠিক আছে? যারা প্রিমিয়াম সম্মান দিবে না তাদেরকে সাজেশন দিব না। যারা শেয়ার করে ফেলছো তারা লিখবা যে বিমান লুঙ্গি। যারা শেয়ার করো নাই তাদেরকে আমি ব্যবস্থা নিচ্ছি তাদের জন্য, ঠিক আছে? এই 2 ঘন্টা শুধু খেলা হবে। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আইডি হ্যাং হয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই আশা করি ভালো আছো। আর যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাস করে অন্তত নিরাশ হবা না, আজকের ক্লাস করে অন্তত নিরাশ হবা না। আর যারা আমাকে শেয়ার করতেছো, আমাকে শেয়ার করতেছো তাদের জন্য অনেক শুভকামনা। ভাই আমাকে শেয়ার করে কি লাভ? আমি তো ক্লাসেই আছি ভাই। শেয়ার ডান অনেকগুলো দিছি, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো, আমি একটা নিজের থেকে তো সাজেশন তৈরি করেই আনছি যে আজকের ক্লাসে মেইনলি এই সাজেশনটা পড়াবো। এছাড়া তোমাদের কোনো আবদার আছে কিনা ক্লাস শুরুর আগে একটু প্যাচাল করে নেই, যে পৌরনীতি নিয়ে তোমাদের কোনো আর আবদার আছে কিনা, কিংবা তোমাদের কোনো সমস্যা আছে কিনা। আজকে সিকিউ সলভ হবে, সাজেশনও দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এর বাইরে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, কোন অধ্যায় ভিত্তিক সমস্যা আছে, এটা এক্ষুনি কমেন্ট করবা। মানে তোমাদের সময় আছে হচ্ছে 2 মিনিট, 2 মিনিটের মধ্যে আমাকে এটা জানাবা। এবং এই 2 মিনিট হচ্ছে আমাদের লাস্ট, মানে শেয়ারটা করবো যে আমরা, এটা লাস্ট 2 মিনিট এটা। এরপরে শেয়ার নিয়ে কোনো আলাপ নাই, এরপরে সোজা আমরা ক্লাসে যাব। এখন শুধু তোমাদের সমস্যাটা আমি শুনতে যাচ্ছি। সমস্যা সেকেন্ড পার্টটাই একটু প্রবলেম আছে। আলিফা শেয়ার ডান, কয়েকশো বছর পরে ভাইয়ার ক্লাস, থ্যাংক ইউ। শেয়ার করার মতো আর জায়গা নাই, আমার ইনবক্সে শেয়ার করো। প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্র, যেটাতে সমস্যা আছে সেটা বলো, কোনো বাধা ধরা নাই। ভাই আমি আমার মতো করে তো পড়াবোই ভাই, তোমার সমস্যাও আমাকে জানতে হবে।
প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় আরেকবার বুঝিয়ে দেন প্লিজ। হ্যাঁ বলো, যার যেটা সমস্যা আছে বলো বলো বলো। 11 অধ্যায় ভাইয়া, ভাই 11 অধ্যায় তো সিলেবাসে নাই, বইয়েও তো নাই ভাই। হ্যাঁ আমি আমার মতোই পড়াবো, আমার বাইরে বলছে, আমার বাইরে বেটা। শেয়ার হচ্ছে না কেন? তোমাদের আমার প্রতি ভালোবাসা নাই, এজন্য তোমরা শেয়ার করতে পারতেছো না, ঠিক আছে? তোমরা আমাকে একদম ভালোবাসো না ভাই। এটা কি হইলো ভাই? পৌরনীতি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়, আজকে সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ফার্স্ট পেপারের কোথায় প্রবলেম? 7 একটু ভালো করে বোঝায়েন। ফার্স্ট পার্ট দেখা যাক, সেকেন্ড পার্ট কিছুই পারি না। FRB 3.1 ব্যাচ, যারা যারা বেশি সমস্যায় আসো, কম সমস্যায় আসো, মানে ছোট্ট মানে জ্ঞানমূলক সমস্যা ছাড়া যারা অনুধাবনে আসো, প্রয়োগমূলক সমস্যায় আসো, তারা 3.1 কোর্স এনরোল করো। তোমার আর কোনো কাজ নাই ভাই। তুমি বাঁচতে চাইলে কোর্স এনরোল করতে হবে, যদি মারা যাইতে চাও, মারা খাইতে চাও, তাইলে চলে যাও ডান বামে। সরকার কাঠামোতে সমস্যা ভাই, সরকার কাঠামো এই এক ক্লাসে সম্ভব নয়। সরকার কাঠামো আমি পেইড ব্যাচেও নেই, 2টা করে ক্লাসে, তো এই জন্য হচ্ছে তোমাদের উচিত পেইড ব্যাচ এনরোল করা। ভাইয়া ওই নিজেই সিলেবাসের বাইরে, এটা জোস। সেকেন্ড পার্টের 4 অধ্যায়, প্রথম পত্রের 7ম অধ্যায়। যারা 3.1 ব্যাচ থেকে প্রথম মানে 3.0 ব্যাচ থেকে প্রথম পত্রের 7ম অধ্যায় বলতেছ, তাদের কানের নিচে প্রাস করে মেরে দেবো একদম। থ্রি পয়েন্ট ওয়ান ব্যাচে অনেক ক্লাস বাকি আছে। 3.1 ব্যাচ তো মাত্র শুরু হইল, তো 3.1টা স্বাভাবিক আর কি। 3.1-এর ক্লাস আছে, তোমরা ভর্তি হও। 3.1-এর থেকে কেবল শুরু হইল, ঠিক আছে? 3.1-এ আরও অনেক কিছু বাকি আছে। ভাইরে তোরা আমাকে শেয়ার দিয়ে কি পাস রে ভাই? আমারে শেয়ার করিস কেন ভাই তোরা? আমি কি দোষ করছি? আমি তো ক্লাসে আছি, আমি পড়ানোর জন্য দাঁড়াইছি, আমার এখানে শেয়ার দিস। চলো আমরা এখন আমাদের মেইন আলোচনায় চলে যাই। মেইন আলোচনাটা কোথায় আছে সেটা হচ্ছে এখন শুরু করব আমরা। দেখো আজকের ক্লাসটা হচ্ছে, আজকের ক্লাসের মধ্যে কোনো উত্তর নাই, ঠিক আছে? আজকের ক্লাসের উত্তর দিবা তোমরা। আমি তোমাদেরকে কিভাবে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় সেই টেকনিকটা বোঝাবো, এবং কোশ্চেনগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হবে, কিভাবে খাতায় উপস্থাপন করতে হবে, কিভাবে তুমি নাম্বারটা ক্যারি করতে পারবা বেশি। আমি মাঝখানে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে লিখতে হয়, নাম্বার কিভাবে বাড়াতে হয়, সেটা নিয়ে তোমাদের হচ্ছে ভিডিও দিছিলাম, কিন্তু তোমরা হচ্ছে সেগুলাতে ফলো করছো হালকা হালকা। তো এখন হচ্ছে ক্লাসটায় অন্তত ফোকাস করবা। এখন আপাতত তোমাদের লাস্ট অপশন হচ্ছে এটা। আমি আপাতত সিভিক্স নিয়ে বলতেছি। দেখো খেয়াল করো, 36 আওয়ার্স মেগা সিকিউ ক্লাস সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স ফার্স্ট পেপার তৌফিক। তোমরা যারা আমাকে চেনো না তারা ক্লাস থেকে বের হয়ে যাও। তোমরা যারা আমাকে চেনো না তারা ক্লাস থেকে বের হয়ে যাও। তোমরা যারা আমাকে চেনো তারা ক্লাসে থাকো, বুঝতে পারছো? যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এখন আর শেয়ার করার দরকার নাই, এখন আর শেয়ার করার দরকার নাই। এখন ক্লাসে থাকো, এখন ক্লাসে থাকো। শেয়ার যখন করতে বলবো তখন আবার শেয়ার করতে হবে। রেডি নাও, প্রস্তুতি নাও। তোমরা যাদেরকে শেয়ার করছো তাদেরকে একটু শান্তি দাও, তারপর আমরা তাদেরকে আবার অশান্ত করে ফেলবো। দেখো ভারতীয় স্বার্থ সংরক্ষণের জন্য 1885 সালে সর্বপ্রথম এই উপমহাদেশে একটি রাজনৈতিক দলের উদ্ভব ঘটে।
মুসলমানগণ তাদের স্বার্থ এবং দাবি দেওয়া পূরণের উদ্দেশ্যে আরও একটি রাজনৈতিক দল গঠন করে। দল দুটি প্রাথমিক পর্যায়ে ব্রিটিশদের আনুগত্য দেখায়, পরবর্তীতে দল দুটির নেতৃত্বে ভারত বিভক্ত হয়ে স্বাধীনতার জন্ম দেয়। এখন আমাকে প্রথম উত্তর দাও যে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে, দ্বিজাতি তত্ত্ব এটার প্রবক্তাকে, একটু উত্তর দাও। প্রথম কথা হচ্ছে কি ভাইয়া শেয়ারের লিমিট শেষ, কোনো সমস্যা নাই, আমরা যখন আবার শেয়ার করতে বলবো তখন লিমিট তৈরি করে ফেলবা। মোহাম্মদ আলী জিন্না, হ্যাঁ উত্তরটা সঠিক। এখন দেখো ক নাম্বার লেখার উত্তর, ক নাম্বার কিভাবে লিখবা। অনেকেই দেখো ক নং প্রশ্নের উত্তর দেয়, ক নং প্রশ্নের উত্তর দিয়ে লেখে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, অনেকেই শুধু লেখে মোহাম্মদ আলী জিন্না। দুইটা উত্তরই সঠিক। তোমার কাছে সময় কম থাকলে তুমি একদম ডিরেক্ট উত্তর করবা, তোমার কাছে যদি অফুরান্ত সময় থাকে তাহলে তুমি একটু ঢংচং করবা। এরপরে দেখো প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝো। এখন দেখো খেয়াল করো প্রাদেশিক স্বায়ত্তশাসন জিনিসটা কি। অনেকেই দেখো চিন্তা করে যে ভাইয়া স্বায়ত্তশাসন মানে কি। ভাই স্বায়ত্তশাসন মানে তোমার এলাকার মধ্যে আর কেউ ঢুকবে না, তোমার এলাকার মধ্যে কোনো সরকার নাই, তোমার এলাকার মধ্যে একমাত্র সরকারকে, একমাত্র সরকার হচ্ছে তুমি। তোমার এলাকার একমাত্র সরকারকে, একমাত্র সরকার হচ্ছে তুমি, ঠিক আছে। তো প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে বোঝানো হয়েছে যে আমাদের যে প্রদেশটা আছে সেই প্রদেশের মধ্যে যা জনগণ আছে তারা যে যে বিষয়গুলো ক্ষমতা ভোগ করবে সেগুলো কেন্দ্র সরকারের উপর ন্যস্ত থাকবে না। ধরো অর্থনৈতিক বিষয় কিংবা প্রতিরক্ষা বিষয় কিংবা তোমার ওই প্রদেশের ভিতরে মিনি মিলিশিয়া বাহিনী যেটা আছে সেই বাহিনীটা এটা কি সরকার নিয়ন্ত্রণ করবে না, এটা তোমরাই নিয়ন্ত্রণ করবা, তোমার অঞ্চল তোমার নিয়ন্ত্রণে থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে আর্থ সামাজিক মানে অর্থনৈতিক যে বিষয় আছে সেটা নিজেরাই গড়ে তুলবে, এখানে কোনো কেন্দ্র সরকারের হস্তক্ষেপ থাকবে না, কেন্দ্র সরকারের হস্তক্ষেপ থাকবে না। এবং পরবর্তী টপিক হচ্ছে কি 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এখানে একটা দায়িত্বশীল সরকার থাকবে, দায়িত্বশীল সরকার থাকবে। বুঝতে পারছো? প্রথম কথা কি দেখো এই প্রশ্নটায় 3টা পয়েন্ট আছে। প্রাদেশিক স্বায়ত্তশাসনের পয়েন্ট হচ্ছে 3টা, 1 2 3। প্রথম পয়েন্টটা কি, প্রথম হইতেছে বিষয় মানে বিভাগ যেগুলো আছে, মন্ত্রণালয় যেগুলো আছে এই মন্ত্রণালয়গুলা আমাদের অধীনে থাকবে, কেন্দ্র সরকারের অধীনে থাকবে না। 2 নাম্বার কি সরকার থাকবে, একটা দায়িত্বশীল সরকার থাকবে। 3 নাম্বার কি অর্থনৈতিক কাঠামো থাকবে, অর্থনৈতিক কাঠামো থাকবে কি, কাঠামো থাকবে ব্যক্তিগত। এখন ব্যাপার হচ্ছে স্বায়ত্তশাসন বলতে অনেকেই দেখবা লিখবে কিভাবে, অনেকেই লিখবে ঢালাভাবে লিখবে। ঢালা মানে কি 1 লাইন লিখলো, 2 লাইন লিখলো, 3 লাইন লিখলো, এইভাবে দেখবা 10 লাইন লেখা প্রশ্নটা শেষ করলো। কিন্তু তোমাকে স্যার নাম্বার দিবে কি জন্য ভাই, তোমাকে নাম্বার দিবে কি তোমার ইউনিকনেসের জন্য। ইউনিকটা কিভাবে হবা, তুমি প্রদেশের স্বায়ত্তশাসনটা সংক্ষেপে 1 লাইনে ব্যাখ্যা করে যে 3টা জিনিস স্বায়ত্তশাসনের মধ্যে আছে সেই 3টা জিনিস উল্লেখ করে দিলা, এটাতেই তোমার 2 এ 2 হয়ে যাবে। তোমাকে 15 লাইন ব্যাখ্যা করার কোনো দরকার নাই। কথা কি ক্লিয়ার নাকি বেজার আছে? আচ্ছা এবার কি উদ্দীপকের কোন কোন রাজনৈতিক দলের কথা বলা হয়েছে, যে কোনো একটি দলের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। দেখো খেয়াল করো তোমরা সহজেই এই 2টা দলের নাম বলতে পারবা। খেয়াল করো তোমরা সহজেই এই 2টা রাজনৈতিক দলের কি নাম বলতে পারবা আমি জানি, তবে তুমি দ্বিতীয় প্রশ্নতে কাকে চুজ করবা। প্রথমত এখানে ধরলাম ক এবং খ 2টা রাজনৈতিক দল আছে, তো দ্বিতীয় প্রশ্নটাতে তুমি কোন দলকে নিয়ে আলোচনা করবা এটা মেনশন করতে হবে বা বলতে হবে তোমাদেরকে। দ্বিতীয় প্রশ্নে কাকে নিয়ে আলোচনা করবা তুমি, প্রথমে হচ্ছে কোন কোন দল আছে সেটা উল্লেখ করবা, আর তার সাইডেই লিখবা যে কোন দলকে নিয়ে তুমি উদ্দেশ্য এবং আলোচনা করবা। খেয়াল করো এখানে কিন্তু উত্তর 2টা।
ভাই ক্লাসে রিপিট হবে না, যারা রিপিট হচ্ছে তারা হচ্ছে ক্লাসটা আবার করবা। ক্লাসের পড়া অনেকগুলা, আমরা চেষ্টা করব আগাইতে শুধু, যাতে তোমাদের সাজেশন পর্যন্ত তাড়াহুড়া না হয়ে যায়, ঠিক আছে? সাজেশনটা বোঝানোর একটা ব্যাপার আছে। গ নাম্বার প্রশ্নের উত্তর দাও যে তুমি কোন রাজনৈতিক দলটাকে চুজ করবা এবং কাকে নিয়ে তুমি আলোচনা করবা। কংগ্রেস এবং মুসলিম লীগ। দ্বিতীয় প্রশ্নটা একই সাথে উত্তর দাও, একই সাথে উত্তর দাও। ভাইয়া বুঝলাম, আমি বলছি একই সাথে উত্তর দিতে বলছি, একই সাথে উত্তর দিতে বলছি। সেটা হচ্ছে তুমি কংগ্রেস বললা আর মুসলিম লীগ বললা, কিন্তু দ্বিতীয় প্রশ্নটা যে আছে লেজুরে প্রশ্নের উত্তর একসাথে দাও ভাই, তাহলে তো বুঝবো কে কোনটা উত্তর করতেছে। ইম্পর্টেন্ট টপিক, সাজেশন সবই বলে দেব, আগে আমার প্রশ্নের উত্তর দাও ভাই। কংগ্রেস মুসলিম লীগ, উদ্দীপকটা দেখান। আচ্ছা ঠিক আছে, উদ্দীপক দেখাইলাম। ধরো দেখো, এই যে এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে উদ্দীপক। এখন আমাকে বলতে হবে যে তুমি কাকে নিয়ে মেইনলি আলোচনাটা করবা, ঠিক আছে? এটা বলার একটা বিশেষ কারণ আছে, কারণ তোমরা অনেকেই বাস খাবা। কংগ্রেস এবং মুসলিম লীগের কথা আছে, আচ্ছা সেটা তো বুঝলাম, কিন্তু আলোচনা কাকে? কংগ্রেস নিয়ে আলোচনা করবে, কংগ্রেস নিয়ে আলোচনা করবে, একজনের উত্তর পাইলাম। দেখো তোমাদের মাথার উপর দিয়ে যাবে কিছু জিনিস। মুসলিম লীগকে নিয়ে আলোচনা করবে, দেখো খুবই সুন্দর, সবাই ভালো ভালো উত্তর দিচ্ছে। সবাই দেখো মুসলিম লীগকে আলোচনা করবে। দেখো তোমাদের মধ্যে একটা সামান্য ভুল আছে, যারা পেইডের স্টুডেন্ট আছো তারা মেইনলি এই জিনিসটা ধরতে পারবা হয়তো, আশা করছি। কিভাবে ধরবা খেয়াল করো, এখানে কোন কোন দলের কথা বলা হয়েছে সহজভাবেই বুঝতে পারতেছে। 85 সালে যে দলের কথা বলা হয়েছে, এখানে কংগ্রেসের কথা বলা হয়েছে, কংগ্রেসের কথা বলা হয়েছে, এবং পরবর্তীতে মুসলিমদের দাবি দেওয়ার প্রেক্ষিতে যে দলের কথা হয়েছে সেটার নাম কি বলা হয়েছে, সেটার নাম হচ্ছে মুসলিম লীগের কথা। আচ্ছা, মুসলমানদের জন্য মুসলিম লীগ। এখন এটা তো আমরা প্রশ্নে মেনশন করলাম, কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে কোনো একটি দলকে নিয়ে আলোচনা উদ্দেশ্য করো। খেয়াল করো, আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাদের সাল আছে কয়টা, রাজনৈতিক সাল আছে দুইটা, 1885 এবং 1906। খেয়াল করো, তুমি যদি যে কোনো একটা সাল ভালো মতো পড়ো তাহলে তুমি প্রশ্নের উত্তর করতে পারবা। সাধারণত এই জায়গা থেকে ডিপ কোনো কোশ্চেন হয় না, এই জন্য আমি কংগ্রেসটাকে বেশি ভালো করে পড়াই দিছি। তাহলে তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য হচ্ছে কংগ্রেসকে লেখা, কংগ্রেসকে লেখা। এখন দেখো এই ধরনের প্রশ্নে কি বলছে, আলোচনা বলছে। প্রশ্নে কি বলছে, আলোচনা করো। তার মানে তোমাকে একদম ডিপ থেকে আলোচনা করতে হবে, কোথায় থেকে উৎপত্তি, কি উদ্দেশ্য, কি লক্ষ্য, সব কিছু ডিপ থেকে বলতে হবে। দেখো বিভিন্ন সভা কিংবা সেমিনারে বলা হয় না যে জুলাই বিপ্লবের গণহত্যা নিয়ে আলোচনা সভা। দেখো আলোচনা সভা কিন্তু 5 মিনিট 6 মিনিটের হয় না, আলোচনা সভা কিন্তু ঘন্টাখানেক পার হয়ে যায়। তারপর যখন প্রশ্নে আলোচনার কথা বলা হয়েছে তখন তোমাকে লাইন বাড়াইতে হবে। লাইন বাড়াবা কীভাবে? কোনো একটা টপিকের ডিপ নলেজ নিয়ে। এখন তুমি যদি দুইটাই খুব ভালো করে পড়তে যাও তাহলে ধরা খাবা। তোমার কাজ হচ্ছে কি, একটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়া।
যাতে সেটাকে সব থেকে ভালো উত্তর করতে পারো, এবং আরেকটাকে এমনভাবে পড়া যদি কোশ্চেন উল্টাপাল্টা আসে অন্তত তুমি লিখতে পারো। এই জন্য আমি প্রেফার করব কি, আমি প্রেফার করব হচ্ছে কংগ্রেস নিয়ে একটা ভালো আলোচনা তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবা। ঠিক আছে, হ্যাঁ কংগ্রেস অ্যাকচুয়ালি মাথায় থাকে বেশি, কারণ এটার আলোচনাটা ধারাবাহিক একটা আলোচনা। এরপরে দেখো, ভারত বিভক্তিতে উক্ত দল দুটির ভূমিকা মূল্যায়ন করো। এখন দেখো এখানে বলছে মূল্যায়নের কথা যখনই আসবে, দেখো প্রশ্নে তোমরা কয়েকটা জিনিস খেয়াল রাখবা। কয়েকটা জিনিস কি? একটা হচ্ছে ব্যাখ্যা করো, ব্যাখ্যা, আলোচনা, পার্থক্য, সাদৃশ্য, মূল্যায়ন। দেখো এই পাঁচটা জিনিস তোমরা ঘ নাম্বারের প্রশ্নে কিংবা গ নাম্বারের প্রশ্নে পাবা। ঠিক আছে, এখন ঘ নাম্বারে কোনটা কোনটা আসবে? ঘ নাম্বারে আসবে হচ্ছে আলোচনা করো, মূল্যায়ন করো, সাদৃশ্যতা দেখাও। ঘ নাম্বারের প্রশ্নে এই তিনটা জিনিস বেশি আসে, এই তিনটা জিনিস বেশি আসে। যখন তুমি আলোচনা আসবে তখন এটা সব থেকে বড় অংশ তৈরি করবে, সব থেকে বড় লিখতে হবে। যখন মূল্যায়ন বলছে তোমাকে শুধু এর ভূমিকাটাই প্রকাশ করতে হবে। যে কোনো কিছু মূল্যায়ন বলতে গেলে এরা কি কি ভূমিকা রাখছে অতটুকু যদি লেখো তাহলে হয়ে যাবে। এটা ম্যাটার করে না যে এটা কত পাতা হয়ে গেল। যদি সাদৃশ্য প্রকাশ করে তাহলে শুধু মিলটা দেখাই দিতে হবে, মিল দেখাই দিতে হবে যে তুমি আর আমি বন্ধু। ঠিক আছে, এটা মিল দেখাই দিলেই তোমার উত্তর হয়ে যাবে। আলোচনার প্রশ্নে কখনো সংক্ষিপ্ত করবা না। এখন আমাদের এখানে প্রশ্নে আসছে কি মূল্যায়নের কথা বলছে, আমাদের ভূমিকা লিখতে হবে। যেমন ভূমিকাতে আমরা কি লিখবো? ভূমিকাটা শুরুই করবা তোমার কংগ্রেস এবং মুসলিম লীগের, কংগ্রেস মুসলিম লীগ, কংগ্রেস এবং মুসলিম লীগের যে জন্মটা হয়েছে, জন্ম হওয়ার কারণটা কি, জন্ম হওয়ার কারণটা কি সেটা দিয়ে তোমার প্রশ্নটা শুরু হবে। এরপরে তোমরা সোজা চলে যাবা কত সালে, তোমরা বলবা যে মানুষজনের আশা আকাঙ্ক্ষা নিভাইতে ব্রিটিশরা ঝামেলা করছিল, তারা হচ্ছে ঠিকঠাক মতো সার্ভিস দিতে পারছিল না, এই জন্য আমরা হচ্ছে নিজের ঘাড়ে উঠাই নিছি। তারপরে আমরা 28 সালে জিন্না হচ্ছে একটা রিপোর্ট পেশ করে, 29 সালে নেহেরু রিপোর্ট পেশ করে, এর পরিপ্রেক্ষিতে 35 সালে আরও বেশি ঝামেলা তৈরি হয়, 37 সালে গণপরিষদ নির্বাচন হয় এবং 47 যে অবশেষে দেশ বিভক্তি হয়। দেখো এখানে কয়েকটা সাল অবশ্যই মাথায় রাখতে হবে, কয়েকটা সাল অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা কি কি? সেটা হচ্ছে 85 সাল, 1906 সাল, 1928 সাল, 1929 সাল, 1935 সাল, 1937 সাল এবং 1947 সাল। এই 7টা সাল যদি তোমার খাতায় থাকে তাহলে টিচার বুঝবে যে তুমি সিকুয়েলটা বুঝতে পারছো, তুমি ধারাবাহিকতা ক্রমটা বুঝতে পারছো, তাহলে তুমি সৃজনশীলে 10-এর মধ্যে 9 ইজিলি পাই যাবা। এখন 10 পাবা না, কারণ এটাছে 10 পাইতে গেলে লেখা সুন্দর হতে হয়, লেখা একবারে সোজা হইতে হয়, বহুত কাহিনী করতে হয়। এটা তো গণিত না যে খাপে খাপ ময়নার বাপ মিনাইল দিয়ে আর হয়ে গেল, এখানে অনেক কিছু ব্যাটার করে। বুঝতে পারছো? বৈসাদৃশ্য বললে অমিল লিখতে হবে, এক্স্যাক্টলি। আরে সেরা রে সেরা, সেরা তৌফিক ভাই, সেরা 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 ভাই, সেরা। দেখো এবার আসো পরবর্তী প্রশ্ন। এবার পরবর্তী প্রশ্নটা কিভাবে লিখতে হবে খেয়াল করো। এখন আমরা যেহেতু তোমাদেরকে বলেই দিছি, এখন তোমাদের থেকে আমরা উত্তর কালেক্ট করব। ঠিক আছে, এবার দেখো সর্বভারতীয় যুক্তরাষ্ট্র, প্রাদেশিক স্বায়ত্তশাসন, কেন্দ্রে দ্বৈত শাসন এবং যুক্তরাষ্ট্রীয় আদালত, এই 4টা কি নির্দেশ করে একটু আমাকে বলতে হবে। ঠিক আছে, প্রথমে আসি কি দ্বৈত শাসনটা কি, সংক্ষেপে দ্বৈত শাসন কি এটা একটু কমেন্টে লেখো তো। দ্বৈত শাসন বলতে কি বোঝায়? যদি 2 শব্দে বলি, 2 শব্দে তুমি কি লিখবা? 2 শব্দে যদি বলি খেয়াল রাখবা।
7টা সাল আবার বলেন একটু ভাই। দেখো খেয়াল করো, দেখো প্রথমে হচ্ছে 1885 কংগ্রেসের জন্ম, 1906 মুসলিম লীগের জন্ম, 1928 জিন্না রিপোর্ট, 1929 নেহেরু রিপোর্ট, 1935 ভারত শাসন আইন, 1937 হচ্ছে প্রাদেশিক নির্বাচন, এরপরে 1947 হচ্ছে কি আমাদের দেশ বিভাগ। তাহলে 1 2 3 4 5 6 7 এই 7টা সাল তোমার খাতায় যেন উল্লেখ থাকে। টিচারের মাথায় একবারে হিট অ্যাটাক হয়ে যাবে যে বাইরে ভাই কি হলো, টাকলু হয়ে যাবে একদম, যে বাপরে বাবা এতগুলো সাল উল্লেখ করছে, তার মানে যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। একটা প্রশ্ন দেখলেই মনে হবে যে বাহ পড়াটা করা। কি ক্লাস এটা? এটা নাচের ক্লাস চলতেছে, এটা নাচের ক্লাস চলতেছে। আমি একটা নৃত্যশিল্পী, একটু পরে গান বাজবে পেছনে। একই প্রদেশে 2 ধরনের শাসন, এক্স্যাক্টলি এটাই। একটা প্রদেশে কিংবা একটা অঞ্চলে 2টা কর্তৃপক্ষের শাসন হবে, এটাই হচ্ছে দ্বৈত শাসন। এরপরে দেখো লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কি ছিল? মূল বক্তব্য হইতেছে পাকিস্তানের 2টা অঞ্চলকে 2টা কর্তৃপক্ষ শাসন করবে। কর্তৃপক্ষ শাসন করবে শব্দের অর্থ হইতেছে স্বাধীনতা লাভ করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো গ নাম্বারে আসো, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ নাম্বারের এই প্রশ্নবোধক চিহ্ন দ্বারা কাকে বোঝানো হচ্ছে, কিংবা কোন আইনকে বোঝানো হচ্ছে, কোন শাসনকে বোঝানো হচ্ছে, কোন নিয়ম নীতিকে বোঝানো হচ্ছে? গ নাম্বার প্রশ্নের উত্তর দাও সবাই, গ নাম্বার প্রশ্নের উত্তর দাও। একটা করে কমেন্ট করবা, তাই চলবে। বলো বলো বলো। একজন বলছে 35-এর ভারত শাসন আইন, আরেকজন বলছে 1919-এর ভারত শাসন আইন। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এ ভাই এটা কখন আসলো, এটা কখন হলো? উর্দু করতে আসলো ভাইরে। একজন লিখছে ভারত শাসন ল, এটা তো উল্টাপাল্টা হয়ে গেল ভাই, বাংলা ইংরেজি সব মিশাই ফেললা। একজন বলতেছে 19 সাল, একজন বলছে 1969 সাল, সাবাস। একজন বলবে এরপরে 2069 সাল, এরপরে 2071 সাল, 35 সাল। দেখো অনেকেই শুধু বলতেছো ভারত শাসন আইন, আমরা উত্তর পাচ্ছি একটু বেশি বেশি। কীরকম উত্তর বেশি পাচ্ছি খেয়াল করো। অনেকেই বলতেছো 1919-এর ভারত শাসন আইন, অনেকেই বলতেছো শুধু ভারত শাসন আইন, অনেকেই বলতেছো 35, অনেকেই বলতেছো 69। এরপরে ভাই খেয়াল করে দেখো, গণ অভ্যুত্থান না, উত্তর ভুল। বাংলা হবে রাষ্ট্রভাষা। এগুলা কি হুদাই। খেয়াল করে দেখো, এখানে আমাদের বলছে কি, আমি বারবার বলে দিছিলাম যে 1935 সালের
1935 সালের ভারত শাসন আইনের A to Z তোমাদের পড়তে হবে। A to Z তোমাদের পড়তে হবে। A to Z যদি না পড়ো তাহলে কনফিউশন তৈরি হবে। খেয়াল করে দেখো, এরকম একই কনফিউশন আছে হচ্ছে আমাদের 1861 সালের ভারতীয় পরিষদ আইন এবং 1892 সালের ভারতীয় পরিষদ আইনের ক্ষেত্রে। প্রশ্ন আসবে 92 থেকে, তুমি উত্তর করবে আসবে হচ্ছে 61 থেকে। প্রশ্ন আসছে 35 থেকে, তুমি উত্তর করতেছো 19 থেকে। তাহলে কি নাম্বার পাবা? না, ধরা খাবা। খেয়াল করে দেখো, আমাদের মেইন ঝামেলাটা কোথায়? আমরা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না করেই বারবার চিল্লাচিল্লি করি, ভাইয়া সৃজনশীল পড়ান, সৃজনশীল পড়ান। খেয়াল করে দেখো, এখানে যারা যারা এই প্রশ্নটার উত্তরে কমেন্ট করছে তাদের মধ্যে 60% ভুল উত্তর দিছে। তুমি বুঝতেছো? একটা প্রশ্নের 60% হচ্ছে ভুল উত্তর দিছে, উল্টাপাল্টা বুঝতেছে। দেখো, 35 সালের ভারত শাসন আইনের ভেতর সর্বভারতীয় যুক্তরাষ্ট্র করার প্রস্তাব ছিল, প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল। এই প্রাদেশিক স্বায়ত্তশাসনের মানে বৈশিষ্ট্যের কারণে 1937 সালের প্রাদেশিক নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল, প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপরে কেন্দ্রের দ্বৈত শাসন চাইছিল এবং যুক্তরাষ্ট্রে আদালত চাইছিল, যে আদালত চাওয়ার পরিপ্রেক্ষিতে ভারতীয় জজেরা আবার হচ্ছে কি মনক্ষুণ্ণ হয়েছিল। এগুলো ইতিহাস বারবার বারবার পড়াইছি, কিন্তু দেখো সিকিউ সলভ করতে যায় তুমি বাস খেয়ে গেছো, কারণ তুমি তখনও বুঝো নাই। এখন যদি ক্লাসে জিজ্ঞেস করি ভাইয়া বুঝছো কি, হ্যাঁ ভাইয়া বুঝছি, পরেরটাতে যান, তাড়াতাড়ি ক্লাস শেষ করেন, সাজেশন দেন। আচ্ছা, এবার দেখো, উক্ত ভারত শাসন আইন অনুসারে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা আলোচনা করো। এখানে বলছে প্রাদেশিক স্বায়ত্তশাসনের গুরুত্বটা কি। ঠিক আছে, বুঝলাম। পরের প্রশ্নে আসো। নাগরিকদের অধিকতর সেবা দেওয়ার সুযোগ সৃষ্টির জন্য সরকার ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামে দুটি পৃথক সিটি কর্পোরেশনে রূপান্তর করে। আমরা বুঝলাম বঙ্গভঙ্গ কি, বুঝলাম বঙ্গভঙ্গ কি, বুঝলাম দ্বৈত শাসন কি, বুঝলাম। আচ্ছা বলো তো দেখি, তাহলে উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঐতিহাসিক ঘটনার মিল আছে? কোন ঐতিহাসিক ঘটনার মিল আছে? গ নাম্বারের উত্তর দাও থেকে, 3-এর গ। দিব রে ভাই, দিব দিব, মাথায় আছে। বঙ্গভঙ্গ। ভাই নামাজের আগে ক্লাস না, তোমাকে কি বলছি নামাজের আগে আমি কি মানে নামাজের সময় দিব না? এত বেশি বকবক করো কেন ভাই তোমরা? এত বেশি পেঁচাল পারো কেন? গতকালকে একজন পোস্ট করছিল যে ভাইয়া নামাজের বিরতি দেবেন কিনা, পোস্টে কমেন্টও করে আসছি, তারপরেও মানে একবারে উৎখাত করে ফেলতেছে মনে হয়। প্রত্যেক ক্লাসে একই ঝামেলা। তোমাদেরকে বলছি নামাজের সময় দিব না। আমি গতকাল মনোবিজ্ঞান ক্লাস নিছি, সেখানে স্টুডেন্ট ছিল না, তারপরেও আমি নামাজের বিরতি দিছি। তারপরও নামাজ আগে না ক্লাস আগে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, এত বেশি বকবক করে পোলাপান হুদাই। আজান দিছে কেবল, মসজিদে জামাত হয়েছে এখনো, হুদাই বকবক করে। দেখো তাহলে উক্ত ঘটনা কিসের সঙ্গে তৈরি করতেছে? বঙ্গভঙ্গের সঙ্গে তৈরি করতেছে। এখন খেয়াল করো, এই বঙ্গভঙ্গটা তোমাদের জন্য গ নাম্বারের সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে যে বঙ্গভঙ্গ থেকে নিজেই একটা সৃজনশীল চলে আসলো, পুরো বঙ্গভঙ্গ থেকে একটা সিকিউ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আর একটা লাস্ট প্রশ্নের উত্তর দাও তো দেখি, যে লাস্ট প্রশ্নটা কীরকম হবে। লাস্ট প্রশ্নটা এরকম যে বঙ্গভঙ্গের সময় বাংলাদেশের রাজধানী কই ছিল? বঙ্গভঙ্গের সময় বাংলাদেশের রাজধানী, বঙ্গভঙ্গের সময় বাংলাদেশের রাজধানী কই ছিল? লাস্ট কোশ্চেন।
এক লাইন না ভাই, ওরা 36 লাইন বেশি বুঝে হুদাই। না সামিয়া মেহজাবিন কলকাতা, না 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 না, তৎকালীন সময়ে রাজধানীটা ছিল হচ্ছে ঢাকাতে, এবং পশ্চিম বাংলা বিহার উড়িষ্যা নিয়ে ছিল হচ্ছে কলকাতা। খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, বাস খেয়ে গেলা। ঢাকা, ঠিক আছে, উত্তর পাইছি। চারটা 54 থেকে 5টা 5 পর্যন্ত। দেখা হচ্ছে আবার ক্লাসে থাকো সবাই।
কি অবস্থা সবার? ভাইয়া কই আপনি? ভাইয়া চলে আসছে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন দেখো, যারা যারা ছিল তাদেরকে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে তোমাদের, আমার কোনো দায়িত্ব না। আমি শুধু এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো এবং কমেন্ট পড়বো, ঠিক আছে? দেখো, চিন্তা করে দেখো ভাইয়া, নামাজের বিরতি দিছিলাম, তারপরেও ৭৫ জন লাইভে ছিল। বেশি সত্য বলে ফেললাম নাকি? আমার এক ছোট ভাই পেজে ঢুকতে পারতেছে না। ফেসবুকের বাগ সমস্যা ভাই, ফেসবুকের সমস্যা ভাই। আচ্ছা, তাহলে সবাই একটু এখন ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এখন, যেহেতু যারা যারা ছিল তাদেরকে নিয়ে আসার দায়িত্ব একান্ত তোমাদের। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে পড়ানো। দেখো পোলাপান, এখন আমরা আলোচনা করব আমাদের চতুর্থ প্রশ্ন নিয়ে। চতুর্থ প্রশ্নে যাওয়ার আগে তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা, না করে দিলে চতুর্থ প্রশ্ন পর্যন্ত আমরা যাব না। দেখো, প্রশ্নটা একটু বের করে রাখলাম, লোভ দেখাচ্ছি তোমাদেরকে। ব্রেক টাইমে ক্লাস শেয়ার করছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি গুড। ক্লাস থেকে বের হয় নাই, থ্যাংক ইউ। কতবার শেয়ার করব? যতবার বলবো ততবার শেয়ার হচ্ছে না, কি আর করবা। আচ্ছা ঠিক আছে, খেয়াল করে দেখো। ক রাষ্ট্রের প্রদেশগুলোতে প্রাদেশিক বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করে সংরক্ষিত বিষয় এবং হস্তান্তরিত বিষয় নামে নতুন ব্যবস্থার প্রবর্তন করা হয়। এই সংরক্ষিত বিষয়গুলো গভর্নর তার হাতে রাখে। মল্লমিন্টের সংস্কার আইন কি? প্রথম প্রশ্ন। আচ্ছা, কি এর উত্তর একটু লম্বা হয়ে যাবে। মল্লমিন্টের সংস্কার আইন কত সালে হয় এটা একটু আমাকে বলবা। মল্লমিন্টের সংস্কার আইন কত সালে হয়? মল্লমিন্টের সংস্কার আইন কত সালে হয় সেটা আমাকে বলতে হবে।
কোনোভাবেই শেয়ার হচ্ছে না। আল্লাহ, মরলমেন্টের সংস্কার আইন কত সালে হয়? 1919। উত্তরটা নিতে পারলাম না। 1919-এর উত্তর নিতে পারি নাই। হাবিব আহমেদ 1909। মরলেমিন্টো বলছি 1919 সালে। কংগ্রাচুলেশন যারা 1919 বলছো, তারা পেয়ে যাচ্ছ কেয়া কসমেটিকের তরফ থেকে এক গাদা বাঁশ। না ভাই, আরে বাঁশ, ভুল উত্তর দিছে। দেখো, মরলমেন্টের সংস্কার আইন হয় হচ্ছে 1909, ঠিক আছে। আচ্ছা, লাহোর প্রস্তাব কি এটা আমরা জানি। এবার আমাকে বলো, গ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। গ নাম্বারের ক্ষেত্রে পররাষ্ট্রের প্রদেশ প্রবর্তিত আইনের সাথে তোমার পঠিত 19 সালের ভারত শাসন আইনের সাদৃশ্য আছে কি? আমাকে বলতে হবে যে উদ্দীপকের কোন বিষয়টা 1919 সালের ভারত শাসন আইনের সঙ্গে সাদৃশ্য আছে কিনা সেটা আমাকে বলতে হবে। গ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, একে অন্যের উত্তর দেখে কপি করবা না। 1909 হবে এক্স্যাক্টলি। একটু লেট হয়েছে, কোনো সমস্যা নাই, ক্লাস মাত্র শুরু। তারেক বলছে দ্বৈত শাসন। মিল আছে, মিলটা কি সেটা বলতে হবে ভাইয়া। মিলটা কি আছে সেটা তো আমি বুঝছি। দ্বৈত শাসন, হ্যাঁ হয়েছে, ঠিক আছে, আমরা উত্তর পাইলাম। আমাদের মিল আছে দ্বৈত শাসন। এরপরে দ্বৈত শাসনের মিলটা একটু লিখবা। এরপরে বলছে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইনের কার্যকারিতা ব্যাখ্যা করো। প্রায় সেম উত্তরই হয়ে যাবে। আচ্ছা, 5 নম্বরে আসো। প্রশাসনিক সুবিধার্থে ক অঞ্চলটিকে 2 ভাগে ভাগ করা হলো। অবশ্য এর পিছনে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণও বিদ্যমান ছিল। এবার বলো, জাতীয় কংগ্রেস কত সালে হয়? 1875 সালে। বেঙ্গল প্যাক্টের রচয়িতাকে, এটাকে উত্তরটা বলতে কি বুঝে বলার দরকার নাই, আমাকে বলবা বেঙ্গল প্যাক্টের রচয়িতাকে। খ নাম্বারের উত্তর দাও। বেঙ্গল প্যাক্টের রচয়িতাকে। যারা দ্বৈত শাসন বলছো তাদের উত্তরটা হয়ে গেছে, আর যারা এখনো বলো নাই তারা লাইনে থাকো। চিত্তরঞ্জন দাস কিংবা সিআর দাস। চিত্তরঞ্জন দাসকে সংক্ষেপে কিন্তু সিআর দাস বলা হয়, বুঝছো। কোথাও যদি সিআর দাস দেখো তাহলে হতচকিত হয়ে যাওয়ার দরকার নাই, ভাববা যে এটা হচ্ছে চিত্তরঞ্জন দাসকে বোঝানো হচ্ছে। এবার বলো, উদ্দীপকের ঘটনাটি ব্রিটিশ ভারতের কোন ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? খুবই সহজ, যারা ভুল করবা তাদেরকে ব্লক মেরে দেব। দেখো, চিত্তরঞ্জন দাস বলছে, টিআর দাস বলে নাই। দেখো প্রশ্নে যদি দেখো টিআর বলে, টিআর দাস উল্লেখ করা থাকে, তাহলে তোমরা ভাইবে নিবা যেটা কিন্তু তৌফিকুর রহমান বলছে, ঠিক আছে।
খুবই ট্রিকি একটা প্রশ্ন, খুবই ট্রিকি একটা প্রশ্ন। বুঝতে পারছো কি আমার কথাটা? বিদ্যুৎ গেছে? নাউজুবিল্লাহ। না আমি ভাবতেছি বন্ধ হয়ে গেল কেন। আচ্ছা দেখো, খেয়াল করো, তোমরা যদি দেখো যে টিআর দাস বলছে তাহলে কিন্তু আবার একটু টেনশনে পড়ে যাবে না, ভাববা যে তোমাদের তৌফিক ভাইয়ের নাম প্রশ্নে ছাপাই দিছে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, উক্ত কাজটা বা উক্ত একটা ঘটনাটা রাজনীতিকে কিভাবে আলোচিত করছে। এখানে তোমাকে বলতে হবে কোন জায়গাটা, আমি একটু সংক্ষেপে বলে দেই। এখানে কোন জায়গাটা হইতেছে যে মেইনলি এখানে বঙ্গভঙ্গ হওয়ার ফলে মুসলিমরা প্রথমে একটু ভালো অবস্থানে ছিল, সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। এরপরে উল্লেখ করতে হবে এই ভালো অবস্থানটা হিন্দুরা সহ্য করতে পারে নাই। তো হিন্দুরা যেহেতু সহ্য করতে পারে নাই, কেন রদ করেছে? দুইটা কারণ, একটা প্রশাসনিক কারণ, একটা হচ্ছে গণবিদ্রোহ সন্ত্রাসী কার্যক্রম। এটা উল্লেখ করে দিতে হবে। তুমি এই দুটো বিষয় যদি উল্লেখ করো তাহলে তোমার আলোচনা হয়ে গেল। ক্লাস কি কেটে গেছে? না, ও ফিনিশ হয়ে গেছিল। ফিনিশ হয়নি, ওটা হচ্ছে নেটের সমস্যা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে নাই হয়ে গেছিল। ওটা আমি ওখান থেকে দেখতেছি, কিন্তু আমি জানি একাই ঠিক হবে না লেগে। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলো, ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল নাম কি ছিল? এখানে যদি তোমরা আবার তৌফিকুর রহমান লেখো তাহলে কিন্তু আবার উত্তর ডাবল পাবা। তৌফিকুর রহমান যদি লেখো তাহলে কিন্তু 2 পাবা, একের মধ্যে 2, যে বুঝে শুনে উত্তর দিবা। আমি গ নাম্বারের উত্তরটা চাইছি রে পোলাপান। ভাইরে গ নাম্বারের উত্তর দে। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেলের নাম হচ্ছে তৌফিকুর রহমান। তোমাদেরটা তো দেখতে পাচ্তেছি না ভাই। লর্ড মাউন্টব্যাটেল, সবাই বলতেছে লর্ড মাউন্টব্যাটেল। একজন লেখছে লর্ড মাউন্টেন। লর্ড মাউন্টেন মানে কি? লর্ড এভারেস্ট, লর্ড পাহাড়। এটা কি হইল ভাই? লর্ড পাহাড় করতে আসবে। একজন লেখছে ভারত শাসন আইন, একে থাপড়াই দেব। একজন লেখছে মাউন্ট ব্যাটেল। ভাইরে হ্যাঁ মাউন্ট ব্যাটেল, ঠিক আছে। লর্ড ক্রিকেটের ব্যাট। এবার বলো, উদ্দীপকে বর্ণিত শাসন ব্যবস্থা কোন ধরনের শাসন ব্যবস্থা? ব্রিটিশ ভারতের কোন আইনে এই ধরনের শাসন ব্যবস্থার কথা উল্লেখ আছে? 2টা প্রশ্ন, খেয়াল করে দেখো। উদ্দীপকে বর্ণিত কোন শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, যারা যারা উত্তর দিতে পারবে তাদের জন্য কিছুই না। গ নাম্বার প্রশ্নের উত্তর দাও, গ নাম্বার প্রশ্নের উত্তর দাও। উত্তরটা এরকম হবে, কি বুঝছো?
এই যে লর্ড পাহাড় যুদ্ধ, ঠিক আছে। একজন লেখছে লর্ড মাউন্ট ব্যাটেল, ব্যাটেল ল লেখছে, তাহলে মাউন্টের নাম কি? পাহাড়। লর্ড পাহাড় যুদ্ধ। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেলের নাম হচ্ছে লর্ড পাহাড় যুদ্ধ। দ্বৈত শাসন, দ্বৈত শাসন, অনেকেই বলতেছে দ্বৈত শাসন। দেখো এখানে কিন্তু নামটা অ্যাকচুয়াল দ্বৈত শাসন হিসেবে হবে না, দ্বৈত শাসন অ্যাকচুয়ালি হবে না, খেয়াল করে থাকবে, একটু পরিবর্তন আছে। কত সাল এটা খেয়াল রাখতে হবে। দেখো রফিকের দেশে রাষ্ট্রীয় কার্যক্রম কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, এখানে কি তৃতীয় পক্ষ আছে? তৃতীয় কোনো দেশ আছে? তৃতীয় কোনো দেশ আছে কি? তৃতীয় কোনো দেশ তো নাই এখানে ভাইয়া। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কি করে? একটা প্রদেশের ভেতরে কেন্দ্রও থাকে, নিজের সরকার ব্যবস্থাও থাকে, কিন্তু এখানে বলছে রাষ্ট্রীয় কার্যাবলীকে, মানে দেশ তো একটা, দেশের মধ্যে কেন্দ্র সরকার এবং প্রাদেশিক সরকার। একটু জিনিসটা বুঝতে হবে, তোমাদেরকে একটা নাম মাথায় আছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কথাটা কি মাথায় আছে? ব্রেনে আছে? এই ব্রেন থেকে বের করতে হবে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা 35 সালের আইন অনুযায়ী। মাথায় তো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাটা নাই, তাহলে কিভাবে সম্ভব? এতক্ষণ যারা যারা দ্বৈত শাসন ব্যবস্থা বললা, 35 সাল নিয়ে মাথা খারাপ করলা, এখন কি জিনিসটা বুঝতে পারছো যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কি আছে? একটা দেশে, ইন্ডিয়ার কথা চিন্তা করো কিংবা যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করো, প্রত্যেকটা আলাদা আলাদা প্রদেশ, তাদেরকে আবার হচ্ছে কেন্দ্র সরকার আছে, তাদের প্রাদেশিক সরকারও আছে, ঠিক আছে। এখানেও ঠিক একই কথাটাই বলছে। আচ্ছা, বর্ণিত আইনের কার্যকারী বিশ্লেষণ করো। বুঝলাম। পরবর্তীটা 7, উপমহাদেশের শাসনের এক পর্যায়ে ব্রিটিশরা ভারত শাসন আইনের নামে একটি আইন তৈরি করে। উক্ত আইনে সর্বপ্রথম ভারতের প্রদেশগুলোকে স্বায়ত্তশাসনের কথা বলা হয়। এই আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রের 2টি নতুন প্রদেশ গঠন করে। এই আইনের ধারাবাহিকতা একসময় ভারত পাকিস্তান স্বাধীন হয়। এখন কথা হচ্ছে গ নাম্বারে আসো। গ নাম্বারে আসো যে উদ্দীপকে উল্লেখিত আইনের ক্ষেত্রে তোমার পাঠ্য বইয়ের কোন আইনের সঙ্গে সাদৃশ্য আছে? আমাকে উত্তর দিবা গ নাম্বারের। পরীক্ষায় চাইছে একটা, দিবা আর একটা, বাস খাবা আর একটা। এটা কোন সাবজেক্ট? এটা শারীরিক শিক্ষা সাবজেক্ট। গ নাম্বারের উত্তর দাও। আইনের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন আইনের মিল আছে? হয়েছে, আর পচায়ও না।
অনেকে বলতেছে 35 সালের ভারত শাসন আইনের কথা। 35-এর ভারত শাসন আইনের কথা বলতেছে অনেকেই। পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের কথা বলতেছে। হ্যাঁ, উত্তর ঠিক আছে। 47 সাল কেন হবে ভাই? উল্টা পাল্টা বলস কেন ভাই তোরা? এই উল্টা পাল্টা বলার জন্য তো সিকিউতে নাম্বার পাস না। ভাই 35, ভাই 35, 19 না ভাই 35। তোদের এখনো কনসেপ্ট ক্লিয়ার হয় নাই। তোমাদের ম্যাক্সিমামেরই দেখি কনসেপ্ট ক্লিয়ার না ভাই। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে এখনো দরকার হচ্ছে এফআরবি কোর্সে আসা। আন্দাজে বসে মাতাব্বড়ি করে না, পরে যায় বাস খাবা। ঠিক আছে? বাস খাওয়া থেকে রক্ষা হতে তোমাদের জন্য দরকার হচ্ছে এফআরবি 3.1 কোর্স। ডানে গেলেও এফআরবি, বায়ে গেলেও এফআরবি ভাই। তোদের বাঁচা মারার একটা জায়গায় আছে, সেটা হচ্ছে এফআরবি। এখানে কি আসে দেখো, বিশাল আয়তনে গঠিত অঞ্চলের প্রশাসক হিসেবে জনাব ইসমাইল তার একার পক্ষে বিশাল অঞ্চলের উন্নয়ন শৃঙ্খলা রক্ষা করা কঠিন ছিল। এর ফলে কর্তৃপক্ষ বিশাল অঞ্চল ক এবং খ অঞ্চলে বিভক্ত করলো। এখন ক অঞ্চলের জনগণ বেশি খুশি হলেও খ অঞ্চলে তীব্র বিরোধিতা করে। দুই অঞ্চলকে পুনরায় একত্রিত করা হয়। আচ্ছা, আমাকে বলতে হবে, আমি জানি তোমরা এটার উত্তর বঙ্গভঙ্গ বলবা, আমি জানি তোমরা এটার উত্তর বঙ্গভঙ্গ বলবা। তবে আমি যদি একদম স্পেসিফিকভাবে তোমাদেরকে জিজ্ঞেস করি যে বঙ্গভঙ্গ যে হয়েছে, বঙ্গভঙ্গ হয়েছে তার শুধুমাত্র কারণ আছে কয়টা? দুইটা কারণ আছে। দুইটা কারণ আছে। আমাকে একটু কমেন্টে দুইটা কারণ বলতে হবে। কারণ দুটার পয়েন্টটা খুবই সংক্ষিপ্ত, একটা একটা করে শব্দ দেওয়া আছে। ঠিক আছে? আমাকে একটু কারণ দুইটা বলতে হবে যে কোন দুইটা কারণে অ্যাকচুয়ালি বঙ্গভঙ্গটা ফাইনালি 11 সালে রদ করা হলো। তোমরা যারা ক্লাসের রিভিউ পোস্ট করবা তারা দয়া করে সুন্দর ছবি পোস্ট করবা। এমন ছবি পোস্ট করবা না যেটা দেখে মনে করবে যে টিচারটা মনে হয় ঘুম থেকে উঠে আসছে। ঠিক আছে? খুবই খারাপ উত্তর। আমি বলছি বঙ্গভঙ্গ রদের কারণ স্পেসিফিক আছে দুইটা, স্পেসিফিক দুইটা কারণ আছে। স্বদেশী আন্দোলন উত্তর ভুল। ম্যাক্সিমাম উত্তর ভুল করতেছে ভাই। তোমাদের এখনো দরকার হচ্ছে এফআরবি কোর্স ভাই। তোমরা ডানে বামে কেন ঘুরতেছো ভাই? তোমাদেরকে লজ্জা লাগতেছে না ভাই? সামিয়া মেহজাবিন, গণ আন্দোলন সন্ত্রাসবাদী আন্দোলন। হ্যাঁ, এই তো পোস্ট দিব, ক্লাসের শেষে পোস্ট দিব, তখন ছবি তুলবা। খারাপ ছবি আপলোড করা যাবে না। আর্থসামাজিক কারণ, রাজনৈতিক কারণ উত্তর ভুল। স্বদেশী আন্দোলন হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন উত্তর প্রায় ভুল। এই ক্লাসটা আমার নিজের খালামণি দেখতেছে। আমার খালামণি হচ্ছে গোবিন্দগঞ্জ গার্লস যে স্কুলটা আছে সেই স্কুলটার শিক্ষিকা উনি। মানে আমার খালামণি আমার অনেক বড় ফ্যান। আমার প্রত্যেকটা ক্লাসে আমার খালামণিরা থাকে। গণ আন্দোলন সন্ত্রাসবাদী কার্যকলাপ। হ্যাঁ, মেকআপ করেন না ভাই, আমি এমনি সুন্দর ভাই, আমার মেকআপের দরকার নেই। খেয়াল করে দেখো আমি স্পেসিফিক শুনতে চাইছি কেন রদ করা হয়েছে। রদের ক্ষেত্রে প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক কোনো কারণই ছিল না, শুধু হিন্দুদের গণ আন্দোলন ছিল আর সন্ত্রাসবাদী কার্যকলাপ ছিল। পরীক্ষার খাতায় যদি এটাই না লেখো তাইলে ভাই তোমরা বঙ্গভঙ্গে এতদিন কি পড়লা ভাই? এটা এতদিন কি পড়লা ভাই? আমার বাসা গোবিন্দগঞ্জ। ঠিক আছে ভাইয়া, আমি বলতেছি
যেহেতু বাসা গোবিন্দগঞ্জ, তুমি গোবিন্দগঞ্জ গার্লস স্কুলে যে শুধু বলবা নাহিদ ম্যাডাম, ঠিক আছে? নাহিদ ম্যাডাম, ওনার পুরো নাম হচ্ছে নাহিদ আক্তার আখি, বলবো যে নাহিদ ম্যাডামের ভাগনাকে, তাহলেই বুঝে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এবার আসো। কিছু পারি না, সমস্যা নাই, যারা 3.1 কোর্সে আসো তাদেরকে পারার দরকার নাই, পারাই দেবো আমি নিজে। এবার আসো 9 নাম্বার। দক্ষিণ আফ্রিকা এমন একটি দেশ যেখানে বিদেশি শাসক দীর্ঘদিন শাসন করেছে। নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে সেখানকার কৃষ্ণাঙ্গ জনগণ স্বাধীনতার জন্য দীর্ঘকাল সংগ্রাম করে অবশেষে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা লাভ করেছে। কত সালে মুসলিম লীগ হয়? 6 সালে। এখন আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হইতেছে উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার মিল আছে? গ নাম্বার প্রশ্নের উত্তর দাও, আমাকে গ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। আমাকে গ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। খেয়াল করে দেখো, হ্যাঁ আমাদের শিখিয়ে দেবে না। তোমাদের ক্লাস হয়ে গেছে, তোমাদের ক্লাস চলতেছে। যাদেরকে একবার পড়াইছি তাদের খুব ভালো করে পড়াই দেই, যাতে পরবর্তীতে আর কষ্ট করতে না হয়। তোমাদেরও সময় নষ্ট হবে না, আমারও না। ভারত স্বাধীনতা, ভারত স্বাধীনতা, ভারত স্বাধীনতা অনেকেই বলতেছে। উত্তরটা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের মিল আছে। দেখো গ নাম্বার কিংবা ঘ নাম্বারে ভারতের স্বাধীনতা আন্দোলনের কথা যদি উল্লেখ থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই অনেক ভালো ব্যাখ্যা করতে হবে, অনেক ভালো ব্যাখ্যা করতে হবে। কারণ হচ্ছে স্বাধীনতা আন্দোলনের প্রশ্ন ব্যাখ্যা অনেক বড়। তোমাদেরকে মোটামুটি 1861 থেকে শুরু করে 1947 পর্যন্ত পুরো ঘটনাটা সামারাইজ করে লিখতে হবে সংক্ষেপে, মানে বুঝতেছো তো? মেইন পয়েন্টগুলো, ইনফরমেশনগুলো ড্রপ করতে হবে তোমাদেরকে। উত্তর হচ্ছে ভারতের স্বাধীনতা আইন কিংবা ভারতের স্বাধীনতা আন্দোলন। আচ্ছা 10 নাম্বার। মুন্নার মামা আবদুল্লাহ দক্ষিণ আফ্রিকার চাকরি করে। তিনি ছুটিতে দেশে আসলে মুন্না তার কাছে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক দল সম্পর্কে জানতে চায়। তিনি বলে দক্ষিণ আফ্রিকায় একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল, একসময় ব্রিটিশদের সাথে আফ্রিকানদের দ্বন্দ্ব লেগেই থাকতো। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অ্যাটর্নি জেনারেল উইলিয়াম স্ট্রেইনার সাউথ আফ্রিকান পার্টি নামে 85 সালে একটা রাজনৈতিক দল গঠন করে। এই দলটির প্রধান উদ্দেশ্য ছিল আফ্রিকার বিভিন্ন বসবাসরত জাতিগোষ্ঠীর মধ্যে যোগসূত্র স্থাপন এবং নিয়মতান্ত্রিক পন্থায় আফ্রিকানদের দাবি দেওয়া উত্থাপন করলাম। আচ্ছা এবার বলো তো দেখি উপমহাদেশের কোন রাজনৈতিক দলের সাথে মিল আছে? উত্তরটা হচ্ছে কংগ্রেসের সাথে মিল আছে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ঘ নাম্বারটা, তোমরা উঠাই নিতে পারো। ভারতীয় উপমহাদেশের গড়ে ওঠা উক্ত রাজনৈতিক দলটি কি মুসলিমদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছিল? তোমার মতামত দাও। অত্যন্ত ডিপের একটা প্রশ্ন, সবাই খাতায় লিখে নাও কিংবা স্ক্রিনশট দিয়ে নাও। অত্যন্ত ডিপের একটা প্রশ্ন।
ভাইয়া আমি তোমাদের মেইনলি এই অধ্যায়টা চুজ করার কারণে হইতেছে যাতে অন্তত ক্লাস থেকে কিছু শিখতে পারো। তবে তোমরা হচ্ছে একটু বেশি অকৃতজ্ঞ, সেটা হচ্ছে তোমরা ক্লাসটা শেয়ার করো নাই। এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। তোমরা এতগুলো ডিসকাউন্ট পাওয়ার পরও ক্লাস শেয়ার করো নাই, তোমরা এতগুলো গিফট পাওয়ার পরও ক্লাস শেয়ার করো নাই। ভাই কিয়ামতের দিনে এক টাকাও ছাড়বো না, বদদোয়া দেব। ভাইয়া সরেন, শুনলাম আপু। দেখো এখান থেকে এসেস নাও যে দলটা কি মুসলমান ব্যক্ত করতে পারছিল কি না। মেইনলি এখানের ব্যাপারটা হইতেছে তারা তো পারে নাই জন্যই হচ্ছে পরবর্তীতে মুসলিম লীগ 6 সালে মুসলমানদের জন্য একটা দল গঠন করলো। আব্বা ধুতি পাব বাবা আব্বা। দেখো দ্রুত এসেস না এই জায়গাটায়, মাথায় রাখতে হবে এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম জায়গাতেই পোলাপান এই জায়গাটা স্বতঃস্ফূর্তভাবে লিখতে পারবে না। তুমি যদি এখানে কংগ্রেসের কি কি ল্যাকিংস ছিল সেটা যদি উল্লেখ না করতে পারো তাহলে এই প্রশ্নে তুমি মার্ক পাবা 1 সর্বোচ্চ। কিসের জন্য 1 মার্ক পাবা সেটা বলে দেই। তুমি শুধু বলবা যে দলটা হচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। এই পারেনি এর উত্তর হচ্ছে ক নাম্বারে আছে না, এই ক এর জায়গাটা, এর বাইরে আর কিচ্ছু না। সস নিয়ে নিয়েছো তোমরা, ঠিক আছে। বারো নম্বরে আসো। 12 নম্বরে আসো। শাহেদ ভারতের নির্বাচনের ইতিহাস সম্পর্কে পড়ছিল। সে দেখতে পেল যে 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী ব্রিটিশ ভারতের দুবার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রথম নির্বাচনে মুসলিম লীগ আশানুরূপ সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়। দ্বিতীয়বার নির্বাচনে মুসলিম লীগ কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে। এখন প্রশ্ন হচ্ছে প্রথম গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? বলবো না ভাই, কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেটা বলবো না, আমি বাসায় নিয়ে যাব। উত্তরটা হচ্ছে নাবিলা ভুইয়া বলছে লন্ডনে। উত্তরটা সঠিক, তুমি পেয়ে যাচ্ছ কেয়া কসমেটিকের তরফ থেকে কিচ্ছু না, লন্ডনে। হ্যাঁ, এবার দেখো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা তোমাদের জন্য আমি মনে করি 35 সাল ব্যতীত 37 সাল কেন্দ্রিক একটা প্রশ্ন, 37 সাল কেন্দ্রিক একটা প্রশ্ন, যেটা তোমরা এখনই একটা ভালো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। গোলটেবিল বৈঠক, সাইমন কমিশন, প্রথম নির্বাচনের প্রেক্ষাপট, দ্বিতীয় নির্বাচনের গুরুত্ব। কথাকে ক্লিয়ার? একটা স্ক্রিনশট নাও, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা পুরাটা দিয়ে দেই তাহলে তোমাদের সুবিধা হবে, উদ্দীপক সহ, না হলে আবার বলবা যে ভাইয়া কি হইল। আমি উদ্দীপক সহ দিচ্ছি, উদ্দীপক সহ নিয়ে নামা, ঠিক আছে? দেখো খেয়াল করো 12 নাম্বার। হ্যাঁ সবাই এখান থেকে স্ক্রিনশট নাও, খুবই তাড়াতাড়ি স্ক্রিনশট নিবা।
কারণ হচ্ছে প্রথম অংশটা দেখো ক নাম্বার গুরুত্বপূর্ণ, খ নাম্বার একটু কম গুরুত্বপূর্ণ, তবে গ এবং ঘ নাম্বার বেশি গুরুত্বপূর্ণ। 35 এবং 37 খুবই গুরুত্বপূর্ণ। আসলো মাত্র। একটু বলবা আমাকে যে তুলছো কিনা। আরে ভাই তুল ভাই, একটা স্ক্রিনশট নিতে কয় বছর লাগে? না ভাই সরে গেছি ভাই, হয়ে গেছে। এবার আসো দুই নম্বরে আসো। ক রাজনৈতিক দলটি গঠিত হয়েছিল জনমানুষের মুক্তির লক্ষ্যে। ক রাজনৈতিক দলটি গঠিত হয়েছিল জনমানুষের মুক্তির লক্ষ্যে। শাসক দলের সাথে একটি সম্প্রদায়ের ভুল বোঝাবুঝি এবং দূরত্ব ঘোচাতে দলটি প্রচেষ্টা চালায়। একসময় তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করে জয়ী হয়, অথচ স্বাধীনতার পর দেশের শাসনের ব্যাপারে সমতা আনার বিচারে প্রশ্নে ব্যর্থ হয়। এটা আনার হবে আর কি। এই অঞ্চলের দলের নেতৃবৃন্দ শোষণ আর বঞ্চনার নীতি গ্রহণ করে তারা জনপ্রিয়তা হারায় এবং পরিত্যাগ করা হয়ে যায়। এখন ব্যাপার হইতেছে এটা কাদেরকে বোঝানো হয়েছে। তার আগে আমাকে বলতে হবে যুক্তফ্রন্ট গঠন করা হয় কয়টি রাজনৈতিক দল নিয়ে এবং কি কি। যুক্তফ্রন্ট গঠন করা হয় কয়টি রাজনৈতিক দল নিয়ে এবং কি কি, খুবই দ্রুত বলতে হবে। এরপরে আমাদের কাঙ্ক্ষিত সাজেশন চলে আসবে। ভাই বিনোদনের জন্য না ভাই, ক্লাসকে খারাপ নেই নাকি ভাই, খালি বিনোদন কইলি যে। একজন বলতেছে 4টা, একজন বলতেছে 5টা, একজন বলতেছে 4টা। আমি বলছি কি কি সহ বলতে হবে, কি কি সহ বলতে হবে। যারা 5টা বলতেছো তারা এখনো মানে পড়ার অনেক গ্যাপ আছে। তারা পাঁচটি দল নিয়ে ভাই রে ভাই, এটা কি রে ভাই? চারটা, হ্যাঁ এক্স্যাক্টলি 4টা হবে উত্তর। ঠিক আছে, 4টা হবে উত্তর। নিজামে ইসলাম, কৃষক শ্রমিক পার্টি, আওয়ামী লীগ আর মুসলিম লীগ। দেখো তোমাদের মধ্যে এমসিকিউতে অনেক ঝামেলা আছে। তোমাদের এমসিকিউতে অনেক বেশি ঝামেলা আছে। খেলাফতে রব্বানি তোমাদের এমসিকিউ এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে অনেক ঝামেলা আছে। এমনে আসলে পরীক্ষায় রেজাল্ট ভালো আসবে না। ঠিক আছে, রেজাল্ট এমনি ভালো আসবে না, তোমাদের আরও পড়ার দরকার আছে। এবং তার সাথে তোমাদের আরও একটা দরকার আছে, সেটা হচ্ছে মানে নিজেকে শানিত করার। এভাবে পড়লে তোমরা পরীক্ষাতে ভালো করতে পারবে না ভাই, এটা অসম্ভব পরীক্ষাতে ভালো করা।
ক্লাস নিয়ে আমি আসলে একটা সন্তুষ্টি থাকে, প্রত্যেকটা ক্লাসের পরে একটা সন্তুষ্টি থাকে যে ক্লাসটা নিলাম, ক্লাসটা ভালো হলো। কিন্তু তোমাদের ক্লাসটা নিয়ে মনে হইতেছে তোমাদের মধ্যে ল্যাকিংস অনেক বেশি। যাই হোক, গ নাম্বারের একটা উত্তর দাও, লাস্ট উত্তর দাও। উদ্দীপকের কোন রাজনৈতিক দলের কথা বলা হয়েছে? গ নাম্বারের উত্তর দাও ভাই। যুক্তফ্রন্টে 4টা দল ছিল, 4টা হবে উত্তর। বাইরে যুক্তফ্রন্ট 5টা না ভাই, যুক্তফ্রন্ট হইতেছে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নিজামী ইসলামী আর হচ্ছে গণতন্ত্রী দল। এইটা হইতেছে যুক্তফ্রন্ট। ভাইরে এত পরিমাণ ঝামেলা থাকলে তোরা মানে পার হবা কেমনে ভাই? মানে বুঝলাম না আসলে, হতাশ হতাশ। গ নাম্বারের উত্তর দাও, গ নাম্বারের উত্তর দাও শুধু। আওয়ামী মুসলিম লীগ না ভাই, উত্তর হইতেছে না ভাই। তোমাদের নিয়ে ভাই আমি বলি ভাই, তোমাদের আসলে এফআরবি 3.1 ছাড়া তোমাদের আসলে ট্রুলি ভাই ভরসা না। আমার কোর্সের প্রমোশন বলতে না, সেটা ব্যাপার হচ্ছে যে তোমাদের আসলে পড়াশোনায় অনেক গ্যাপ আছে। এত বেশি গ্যাপ নিয়ে আসলে সার্কুলেট করতে পারবা না, নিজেকে এক্সপান্ড করতে পারবা না। ভারতীয় জাতীয় কংগ্রেস না ভাই, উত্তরটা ভুল। উত্তরটা হচ্ছে মুসলিম লীগ। ভাই ঘটনা চলতেছে তোমার 1954 সালে, তুমি মুসলিম লীগ বলা বাদ দিয়ে তুমি কংগ্রেসে গেছো কেন ভাই? তোমাদের ভাই একটাই কাজ, তোমাদের কাজ হচ্ছে যে এফআরবি 3.1 কোর্সে ভর্তি হওয়া ভাই। তোমাদের মধ্যে অনেক গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে, মানে হিউজ গ্যাপ আছে। এত বড় গ্যাপ তোমরা একা মেটাইতে পারবা না। তো পরীক্ষার আগে অন্তত কেউ ইয়া করিও না যে ভালো করতে পারবা, এত বেশি ওভার কনফিডেন্স ভালো না, ঠিক আছে? কনফিডেন্ট হওয়া ভালো, ওভার কনফিডেন্ট হইলে ধরা খাবা। এখানে হবে ব্যাখ্যা হবে, দুই সাইডেই ব্যাখ্যা হবে, বুঝতে পারছো? হৃদয় ভাইয়া চলে আসছে আমাদের মাঝখানে। সিকিউ প্রবলেম আমাদের একটু পরেই শুরু হয়ে যাচ্ছে হৃদয় ভাইয়ার ক্লাস। ঠিক সন্ধ্যা 6টায় মনে থাকে জানা? হ্যাঁ ভাই, একটু প্রমোশন করে। অবশ্যই ভাই। হৃদয় ভাইয়া তোমাদের আজকে কি ক্লাস নেবে ভাই, একটু আপনি বলে দেন যে আপনি কি ক্লাসটা নেবেন। তোমাদের লাস্ট টু ফার্স্ট সিকিউ এমসিকিউ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তারপরে ফাইনাল সেশন। 1 মিনিটে সৃজনশীল কিভাবে লিখতে পারো ওই টেকনিকটা দেখাবো। ভাইকে বাংলা প্রথম পত্রের গদ্য পদ্য নিয়ে কথা বলবে। বাংলা প্রথমত গদ্য পদ্য নাটক উপন্যাস যা আছে সব। কিন্তু অনেকের তো ভাই নাটকে একটু বেশি সমস্যা, চরিত্র ধরতে পারে না। আজকে কি আপনি চরিত্র হরণ করবেন? একেবারে সব কিছু ভাই। দেখো আজকে তোমাদের হৃদয় ভাইয়া তোমাদের বাংলা প্রথম পত্রের যতগুলো চরিত্র আছে সবার চরিত্র হরণ করবে ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা ক্লাসে থাকিও,
দেখা হবে একটু পরেই। ভাই আমি একটা সাজেশনটা দিয়ে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। দেখো ভাই তোমরা হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও, দ্রুত স্ক্রিনশট নাও। ঠিক আছে, এরপরে হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। খিলাফাতে রব্বানি কি? আমার খালার নাম, সরি আমার খালুর নাম। ডান, খেয়াল করো, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যে প্রথম অধ্যায়ের 61 এবং 92টা মিলায়ে পড়বা, সেখান থেকে আসবে কংগ্রেস মুসলিম লীগ পড়বা, এর মধ্যে কংগ্রেস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মুসলিম লীগ টাচ দিবা। বঙ্গভঙ্গ সব থেকে গুরুত্বপূর্ণ, 35 সালে ভারত শাসন আইন গুরুত্বপূর্ণ, 37 সালে প্রাদেশিক নির্বাচন, খ নাম্বারের জন্য পড়বা দ্বিজাতি তত্ত্ব এবং লাহোর প্রস্তাব। তোমাদের জন্য এতটুকুই ছিল আজকের আয়োজন। তো সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, সবার জন্য অনেক দোয়া থাকবে এবং চেষ্টা করবা ক্লাসগুলো সর্বোচ্চ শেয়ার করে দেওয়ার জন্য। যদি শেয়ার বুক হয়ে যায় তাহলে করার কিচ্ছু নাই, আবার ট্রাই করবা। আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। তোমরা চেষ্টা করবা 36 ঘন্টা যাতে তোমাদের কাটায় কাটায় পূরণ হয়ে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে আবার।